হ্যালো ডিয়ার ডাব্লিউবিসিএস এক্সাম কমরেড। আর আমরা যে সিরিজ চালাচ্ছিলাম ডাব্লিউবিসিএস এর জন্য বা রাদার সিভিল সার্ভিসের জন্য প্রতিটি বিষয়ের টপিক ধরে ধরে তারই আজকে পরের টপিকে চলে এসেছি, চ্যাপ্টারে চলে এসেছি, সেটা হচ্ছে কনস্টিটিউশনের প্রিয়াম্বেলে। আমরা কনস্টিটিউশন তৈরি কি করে হলো সেটা আগে দেখে নিয়েছি, পড়ে নিয়েছি। আমরা তার বিভিন্ন রকম বৈশিষ্ট্য সেটা পড়ে নিয়েছি। আজকে আমরা সংবিধানের মূল পটভূমিতে যাব, যেখানে যাকে বলা হয় ভূমিকার গল্প। এই ভূমিকাকেই এক কথায় বলা যেতে পারে প্রস্তাবনা। তো এই প্রস্তাবনা জিনিসটা কি, সেখানে কি এমন আছে যেগুলো গুরুত্বপূর্ণ, সেই জিনিসগুলোকে নিয়েই আজকের ক্লাসে আমরা মূলত আলোচনা করব। আর প্রস্তাবনারই ইংরাজি হচ্ছে প্রিয়াম্বল। তো প্রস্তাবনাটা দেখতে এইরকম। কি কি লেখা আছে প্রস্তাবনাতে ভালো করে যারা যারা শুরু করছো, চেষ্টা করছো, সিভিল সার্ভিস হওয়ার স্বপ্ন দেখছো, তাদেরকে বলে রাখি যেন জলের মতো মুখস্থ থাকে। এতটাই যেন মুখস্থ থাকে, তুমি যদি এটা মুখস্থ করতে না পারো বা যদি ভালোভাবে এটা না পড়তে পারো বা বুঝতে পারো, তাহলে সংবিধানের যে প্রত্যেকটা আর্টিকেল বা বেয়ার অ্যাক্টস বা কেস স্টাডি, এগুলোকে বুঝতে গেলে তোমার যথেষ্ট রকম ব্যাকগ্রা পেতে হবে বা বেগ পেতে হবে। সুতরাং সহজ কাজ, ফাঁকিবাজির কাজ হচ্ছে এই প্রিয়াম্বল প্রথম টপিকটাকেই ভালো করে একদম প্রতিটা জিনিসকে অনুধাবন করে নেওয়া, এবং একদম ইন্টারভিউ পর্যন্ত তোমার কিন্তু কাজে লাগবে। এটা ভালো করে মুখস্থ রাখতে হবে। অনেক সময় ধরতেই পারে যে পুরোটাই ভারতের প্রিয়াম্বলটা মুখস্থ বলো, সুতরাং পুরোটাই মেমোরাইজ করার চেষ্টা করবে, কিন্তু বুঝে আগে পড়তে পড়তে বুঝতে পারবে। কি লেখা আছে? লেখা আছে, উইথ দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং সোলেমলি রিজলভড টু কনস্টিটিউয়েন্ট ইন্ডিয়া into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens justice, social, economic, and political, liberty of thought, expression, belief, faith, and worship, equality of status and of opportunity, and to promote among them all fraternity, assuring the dignity of the individual and the unity and integrity of the nation. In our Constituent Assembly, this 26th day of November 1949, do hereby adopt and enact and give to ourselves this constitution. প্রতিটা লাইনের প্রতিটা ওয়ার্ডের মধ্যে মারপ্যাচ রয়েছে, সেগুলোকে আমরা এমফাসাইজ করব, আলোচনা করব। বাট এই জিনিসটাকে আমাদেরকে ভালোভাবে রেডি করতে হবে। আমরা টপিক ধরে ধরে আসছি। ভারতের যে সংবিধান, যাকে আমরা প্রথমেই বললাম যে বাবা ভারতের সংবিধান সব থেকে বড় সংবিধান পৃথিবীর ইতিহাসে, পৃথিবীর বিভিন্ন দেশের জন্য আমাদের সেটা সব থেকে বড় দীর্ঘতম লিখিত সংবিধান। তাহলে ভারতের যে সংবিধান, এই সংবিধানের মূল ভাবনা, চিন্তা, বিষয়বস্তুর জিস্ট, ভূমিকা, যে কোনো বইতেই দেখবে একটা ভূমিকাপত্র থাকে। সেই ভূমিকা যে লেখা থাকে, বিষয়বস্তু লেখা থাকে, সেই জিনিসটাই এক কথায় প্রস্তাবনা। এই প্রস্তাবনা বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের বিভিন্ন রকম মন্তব্য রয়েছে। যারা পরীক্ষা দাও তারা অলরেডি জানো যে বিভিন্ন রকম সময় এই কোশ্চেনগুলো আসে। প্রথমেই যে কথাটা বলবো সেটা হচ্ছে বিশিষ্ট একজন ব্যক্তিত্ব, যিনি পার্টিকুলার একটা কেসে মন্তব্য পোষণ করেছিলেন, একজন মাননীয় বিচারপতি, সজ্জন সিং ভার্সেস স্টেট অফ রাজস্থান। এখানে জাস্টিস মাধলকার, এই ব্যক্তিত্ব মাননীয় জাস্টিস মাধলকার, বিচারপতি মাধলকার, তিনি মন্তব্য করেছিলেন এই প্রিয়াম্বল বিষয়ে যে প্রিয়াম্বল অ্যাট দ্য স্ট্যাম্প অফ ডিপ ডেলিবারেশন, অর্থাৎ ভারতের যে সংবিধান আছে তার যে মূল ভাবনা চিন্তা, তার গভীর ভাবনা চিন্তার একরকম ছাপ রয়েছে, তার স্ট্যাম্প দেওয়া হয়েছে। ওয়াজ মার্কড বাই প্রেসিশন অ্যান্ড দ্য ফ্রেমার্স অফ দ্য কনস্টিটিউশন অ্যাটাচ স্পেশালি সিগনিফিক্যান্স অফ ইট, অর্থাৎ সুনির্দিষ্টভাবে ভারতবর্ষ সংবিধান যারা রচনা করেছেন তাদের যে মূল আদর্শ, ভাবনা, চিন্তা, সেসব প্রণেতাদের চিন্তাভাবনার বহিঃপ্রকাশ হয়েছে এখানে। দ্য প্রিয়াম্বল ওয়াজ অ্যান এপিটোম অফ দ্য ব্রড ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন হুইচ ওয়ার অ্যান অ্যাম্পলিফিকেশন অর কনসেন্ট্রিজেশন অফ দ্য কনসেপ্ট সেট আউট ইন দ্য প্রিয়াম্বল, অর্থাৎ ভারতের সংবিধানের যে মূল বৈশিষ্ট্যগুলো রয়েছে, যেটা আমরা আগের দিন ক্লাসে পড়ে নিয়েছিলাম, সমস্ত কিছুর বলা যেতে পারে একরকমভাবে সার বক্তব্য, সার সংক্ষেপ, তার বেসিক কনসেপ্টটুকু এখানে প্রত্যায়িত হয়েছে। এটা কার বক্তব্য? বিশেষ করে এই বক্তব্যটা তিনি রেখেছিলেন মাননীয় বিচারপতি মাধলকার, সজ্জন সিং ভার্সেস স্টেট অফ রাজস্থান।
এরকম এরকম বেশ কিছু উক্তি থাকে যেগুলো তোমাদের পরীক্ষায় কোশ্চেন দেবে যে এই বক্তব্যটি কার। ডেসক্রিপটিভ পেপার যদি কোনো দিন হয়ে যায়, বিশেষ করে যেমন ইউপিএসসি পেপারে ডেসক্রিপটিভ পেপার রয়েছে মেন্সে, সেখানে কিন্তু এই কোটেশনগুলো অনেক সময় কাজে লাগে। যেমন আরও বেশ কিছু বক্তব্য রয়েছে যেগুলোকে মাথার মধ্যে রাখতে হয়। যেমন স্যার আল্লাহাদি কৃষ্ণস্বামী আয়ার বলেছেন, প্রিএম্বল সম্বন্ধে তিনি যথেষ্ট গুরুত্বপূর্ণ মন্তব্য করেছিলেন। দ্য প্রিএম্বল ইজ দ্য হরোস্কোপ অফ আওয়ার সোভারেন ডেমোক্রেটিক রিপাবলিক। আমাদের দেশের যে বেসিক কনসেপ্ট, আমাদের দেশটা কীরকম, সোভারেন কান্ট্রি, সার্বভৌম দেশ, আমাদের দেশটা কেমন, আমাদের দেশটা ডেমোক্রেটিক কান্ট্রি, গণতান্ত্রিক দেশ, আমাদের দেশটা কেমন, প্রজাতান্ত্রিক দেশ। এই দেশের মূল হরোস্কোপ যাকে বলা হয় কুষ্টি একরকমভাবে, সেই কুষ্টি সেটাই কি প্রিয়াম্বল। এটা মন্তব্য কে করছেন? স্যার আল্লাহাদি কৃষ্ণস্বামী আইয়ার। এম মুন্সি তিনিও মন্তব্য পোষণ করেছেন, তার মন্তব্য গুরুত্বপূর্ণ। দ্য প্রিয়াম্বল ইজ দ্য পলিটিক্যাল হরোস্কোপ, রাজনৈতিক হরোস্কোপ তিনি বলছেন, অফ দ্য কনস্টিটিউশন, ভারতের সংবিধানের, রিফ্লেক্টিং দ্য ড্রিমস অ্যান্ড অ্যাসপিরেশন অফ দ্য পিপল, ভারতবর্ষের নাগরিকদের, ভারতবর্ষের নাগরিকের লোকজনের যা স্বপ্ন, যা অ্যাসপিরেশন রয়েছে, যে আকাঙ্ক্ষা নিয়ে তারা লড়াই করছে দেশের জন্য, দেশে বসবাস করছে, তার মূল ভাবনা চিন্তায় প্রত্যায়িত হচ্ছে রাজনৈতিকভাবে এখানে। জাস্টিস কে সুব্বারাও তিনি মন্তব্য করছেন, দ্য প্রিয়াম্বল ইজ দ্য কি টু ওপেন মাইন্ড অফ দ্য মেকার্স। যারা সংবিধান বানিয়েছেন তাদের মাথার মধ্যে কি চলেছিল সংবিধান বানাবার সময়, তার সেই মূল চাবিটাই হচ্ছে এই সংবিধানের এই প্রিয়াম্বলটা। জাস্টিস গজেন্দ্র গাদাধর তিনি কি বলছেন, দ্য প্রিয়াম্বল ইজ নট এ পার্ট অফ দ্য কনস্টিটিউশন। এখানে কিন্তু বিতর্ক শুরু হচ্ছে। তিনি বলছেন প্রিয়াম্বল ইজ নট এ পার্ট অফ কনস্টিটিউশন বাট ইট কন্টেন্স দ্য আইডিয়ালস অ্যান্ড অ্যাসপিরেশন অফ দ্য পিপল। জাস্টিস গজেন্দ্র গতকর তিনি কিন্তু পরিষ্কার করে বলছেন যে প্রিয়াম্বল কোনো রকম ভাবেই সংবিধানের পার্ট নয়, কিন্তু সেখানে ভারতের নাগরিকদের যে মূল আদর্শ ভাবনা চিন্তা তা প্রত্যায়িত হচ্ছে। তার মানে এই পয়েন্টটাতে তিনি বলছেন যে এটা সংবিধানের পার্ট নয়, এটা কিন্তু মাথার মধ্যে রাখতে হবে। কে বলেছেন? জাস্টিস গজেন্দ্র গতকর। ঠিক অন্যদিকে জাস্টিস সিকরি বলছেন প্রিয়াম্বল ইজ এ পার্ট অফ দ্য কনস্টিটিউশন। তার মানে সংবিধানের আদৌ প্রিয়াম্বল বা প্রস্তাবনা পার্ট কিনা এই নিয়ে বিভিন্ন আইনজ্ঞদের দ্বন্দ্ব চলেছে। কেউ বলছেন প্রস্তাবনা সংবিধানের অংশ, কেউ বলছে সংবিধানের অংশ নয়। জাস্টিস সিকরি কি বলছেন? ইট কন্টেন্স দ্য বেসিক ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন অ্যান্ড ইজ অফ দ্য এক্সট্রিম ইম্পর্টেন্স। অর্থাৎ সংবিধানের মূল যে বৈশিষ্ট্যগুলো রয়েছে এবং তার থেকেও যে আরও প্রয়োজনীয় এক্সটেনশন রয়েছে, এক্সপ্রেশন রয়েছে, সেগুলো কোথাও না কোথাও একরকমভাবে সার বক্তব্য পোষণ করে। তাই অবশ্যই প্রিয়াম্বল এর পার্ট। জাস্টিস চন্দ্রচূড় কি মন্তব্য করছেন? প্রিয়াম্বল এমবডিজ দ্য আইডিয়ালস অ্যান্ড অ্যাসপিরেশন অফ দ্য পিপল অ্যান্ড সার্ভস অ্যাজ এ গাইডিং লাইট ফর বোথ লেজিসলেচার অ্যান্ড জুডিশিয়ারি। অর্থাৎ যারা আইন বানাচ্ছেন, আইন প্রণেতা অর্থাৎ লেজিসলেচার যারা রয়েছেন তারা, এবং যারা বিচার করছেন আইনকে নিয়ে, তারা বিচার ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাদের গাইডলাইনটাই হচ্ছে এই প্রিয়াম্বল। আবার শেষমেশ জাস্টিস ভগবতী তিনি বলছেন প্রিয়াম্বল ইজ দ্য আইডেন্টিটি কার্ড অফ দ্য কনস্টিটিউশন। যে কোনো মানুষের আইডেন্টিটির প্রয়োজন, কার্ডের দরকার পড়ে, তার কারণ তুমি কে। আমরা অনেক সময় ভোটার কার্ড দিই, আধার কার্ড দিই, ড্রাইভিং লাইসেন্স দিই, আমি কে তাকে ইনশর্ট বোঝানোর জন্য। তোমরা অনেক সময় অনেক জায়গায় দিয়ে থাকো প্রয়োজনীয় জায়গাগুলোতে। তো জাস্টিস ভগবতী বলছেন যে প্রিয়াম্বল হচ্ছে এরকম একটা আইডেন্টিটি কার্ড, যেটা সংবিধানকে জানার জন্য, বোঝার জন্য অবশ্যই দরকার। সুতরাং এই যে মন্তব্য করা হয়েছিল মাননীয় বিচারপতি গজেন্দ্র গতকরের দ্বারা, সেটা কিন্তু পূর্ণ হয়ে গেছে, সেটা কিন্তু মানা হয় না। অর্থাৎ তোমাকে যদি প্রশ্ন করে প্রিয়াম্বল বা প্রস্তাবনা আদৌ কি সংবিধানের অংশ, তুমি বলবে ইয়েস, ইটস আ পার্ট অফ দ্য কনস্টিটিউশন, কারণ তার নির্যাসটুকু এখানে রয়েছে। সুতরাং এই মন্তব্যগুলো পরীক্ষায় আসে, আর যারা নতুন শুরু করছো তারা বুঝে নাও বাবা এই জায়গাগুলো লাগবে, তাই ধীরে সুস্থে এই বিষয়বস্তুগুলোকে পড়তে হবে, জানতে হবে। এবার আমরা যদি ইনশর্ট বলি, তাহলে যে প্রিয়াম্বল জিনিসটা কি, প্রস্তাবনা জিনিসটা কি, কি দাঁড়ালো, তাহলে কি দাঁড়াবে? প্রিয়াম্বল ইজ আ ওপেনিং পার্ট অফ দ্য ডকুমেন্ট দ্যাট সেট আউট ইটস গাইডিং ফিলোসফি অ্যান্ড গোলস। সংবিধানের যে মূল দর্শন, মূল বক্তব্য, মূল যে ভাবনা চিন্তার যেখানে এগিয়ে নিয়ে যেতে হবে দেশের রাজনৈতিক এবং দেশ পরিচালনার নিরিখে সংবিধানের দ্বারা, আইনের বইয়ের দ্বারা, তার মূল বক্তব্যটাই
এখানে রয়েছে এবং তার একদম ওপেনিং পার্টি এটা। In the case of a constitution, it reflects the vision of its framers. অর্থাৎ সংবিধান যখন তৈরি করা হয়, সেই সংবিধান তৈরিকর্তাদের, প্রণেতাদের মূল যে ভাবনা চিন্তা, তাই আসলে এখানে প্রত্যায়িত হয়। দ্য হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইটস মেকিং, সংবিধান কী করে তৈরি হলো তাও কোথাও না কোথাও প্রত্যায়িত হয়, কারণ দেশটা কীভাবে আমরা তৈরি করব তার গল্প থাকে। অ্যান্ড দ্য ফান্ডামেন্টাল প্রিন্সিপাল, দেশ কীভাবে তৈরি হবে, দেশ কীভাবে বড় হবে, দেশ কীভাবে এগিয়ে যাবে, তার যে বেসিক আইডিয়ালিজম যেগুলো রয়েছে, আদর্শগুলো, এগুলোও কিন্তু এখানে প্রত্যায়িত হয়। তার মানে প্রিয়াম্বল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন হাইলাইটস দ্য ফলোয়িং অ্যাসপেক্টস। ভারতের সংবিধানের এই প্রস্তাবনা বেশ কিছু জিনিসকে প্রত্যায়িত করে। মানে পড়বো কেন, এটা আমাদের সিলেবাসে পড়বো কেন, আমরা জানবো কেন, এই কারণ জানার জন্য আমরা তো পড়তে ইচ্ছা করবে না। আমরা প্রস্তাবনার মারফতে কি পাই, যে ভারতের সংবিধানটা সোর্স কি, কে বানিয়েছে। গণপরিষদ বানিয়েছে বুঝলাম, কিন্তু গণপরিষদ পাওয়ার পাচ্ছে কোত্থেকে, কেন এটাকে মানব। সুতরাং সেই সোর্স সম্বন্ধে আমরা অবগত হতে পারি এই প্রিয়াম্বল থেকে। দ্য নেচার অ্যান্ড ক্যারেক্টার অফ ইন্ডিয়ান স্টেট, আমরা অনেক সময় এই সোশ্যাল মিডিয়ার যুগে যখন বেশি করে প্রভাব পড়ছে, আমরা অনেক সময়তেই আলপটকা মন্তব্য করে দিই, কোনো রকম চিন্তাভাবনা না করে আমরা সহনাগরিকদেরকে আঘাত করে ফেলি অনেক সময়, মানসিকভাবে তো বিশেষভাবে। সুতরাং আমরা যদি ভারতবর্ষের যে রাষ্ট্র ব্যবস্থা, যে দেশে বসবাস করছি আমরা, তার মূল ভাবনা চিন্তা, তার মূল বৈশিষ্ট্য, তার মূল ভাবনা প্রকৃতি যদি জানতে পারি, তাহলে দেশটা অনেক সুন্দর হবে, দেশের নাগরিকরা অনেক ভালো থাকবে, দেশের নাগরিকরা একে অপরকে সাহায্য করে নিজেকেও এগিয়ে নেবে, দেশটাকেও এগিয়ে নিয়ে যাবে। এটার জন্য দরকার দ্য অবজেক্টিভস অ্যান্ড পারপাসেস টু বি অ্যাচিভড। আমরা যারা পড়াশোনা শিখছি, যারা বাচ্চারা, যারা ধীরে ধীরে বড় হচ্ছে, তোমরা যারা তরুণ হচ্ছ, যারা ধীরে ধীরে চাকরি বাকরির লাইনে যাবে, চাকরি করবে, তোমাদের আবার পরবর্তী প্রজন্ম আসবে, এই যে যুগের পর যুগ দেশের নাগরিকরাই দেশকে, তাদের দেশের মান সম্মান, দেশের যে মূল ভাবনা দর্শনকে এগিয়ে নিয়ে যায় বিশ্ব দরবারে, তারা যদি সেই গোলটা, দেশের যে মূল উদ্দেশ্য, দেশ কীরকম হবে, তোমার পরিবার কীরকম হবে, পরিবারের লোকজনের যেমন আচার ভঙ্গিমা থাকবে, আচরণ হবে, তেমনই পরিবারটা সেরকমভাবে ভবিষ্যৎ হবে। পরিবারের লোকজনের অর্থনৈতিক স্ট্যাটাস কীরকম কাজকর্ম করার মারফত তারা করতে চাইছে, তার মারফত পরিবারের আইডেন্টিটি তৈরি হবে। তো আমাদের দেশের যে পরিচয় বিশ্ব দরবারে তৈরি হবে, তার জন্য তো দেশের বেশ কিছু তো আদর্শ রয়েছে। সেই আদর্শগুলো কি, কেন এসছে, অবজেক্টিভস মানে উদ্দেশ্যটা কি, আমরা কি চাইছি দেশটাকে নিয়ে, আমরা নাগরিকরাই বা নিজেদের সাথে থাকবো কীরকমভাবে, হোয়াট ইজ দ্য অবজেক্টিভস, উদ্দেশ্যগুলো জানা যাবে। হোয়াট ইজ দ্য পারপাসেস, হোয়াট আর দ্য পারপাসেস, কি কি আরো আমাদেরকে পালন করতে হবে, কি কিভাবে আমরা চালাবো, কিভাবে আমরা আইন বানাবো, বা কি করে বিচার ব্যবস্থা পাবো, কিভাবে দেশ পরিচালনা করব, সবের বিষয়বস্তুগুলো কিন্তু ইনজিস্ট রয়েছে। দ্য ডেট অফ ইটস অ্যাডাপ্টেশন, সংবিধানকে মেনেই তো দেশ চলছে, সুতরাং সংবিধান কবে থেকে চালু করছি, কবে থেকে রাখছি, সেই তার কবে থেকে তার যোগ্যতা তৈরি হচ্ছে, সমস্ত ডিটেলিং প্রিয়াম্বলের মধ্যেই আছে। দেন প্রিয়াম্বল অবশ্যই সংবিধানের পার্ট, এ নিয়ে কোনো দ্বন্দ্ব থাকার কথা নয়। তার মানে আমাদেরকে পরবর্তীকালে এখন যে ক্লাসে যে টপিকগুলোকে ভালো করে পড়তে হবে বা বুঝতে হবে, যে পয়েন্টগুলোর ওপর, সেই পয়েন্টগুলোই এইটা আমাদেরকে এইখান থেকে জানতে হবে যে সোর্স কোথায় বলে দেওয়া আছে, আমাদেরকে এখানে জানতে হবে সংবিধানের নেচার বা ক্যারেক্টারিস্টিক্স কি আছে, কোথায় প্রিয়াম্বল উল্লেখ করা আছে, আমাদের এখান থেকে জানতে হবে অবজেক্টিভস বা পারপাসেসগুলো কি, আমাদের এখানে জানতে হবে যে প্রিয়াম্বলে স্যার কোথায় লেখা আছে বলুন তো, যে অ্যাডাপ্টেশন কোথায় করা হয়েছিল সংবিধানটাকে। তার মানে আমরা এই যে বড় একটা প্রিয়াম্বল পড়ে থাকি, এই প্রিয়াম্বলের সমস্ত গল্পগুলো, প্রিয়াম্বল যে এত বড় আমরা পড়ে থাকি, এই প্রিয়াম্বলের প্রতিটা অক্ষর, প্রতিটা ডিটেইলিং, সেখানে এতগুলো প্রশ্ন লুকিয়ে রয়েছে, সেই কারণেই পড়বো আমরা প্রিয়াম্বলকে। তো এক কথায় যদি তোমাকে বলা হয় যে হোয়াট ইজ প্রিয়াম্বল, তুমি কি বলতে পারো, প্রিয়াম্বল কি, প্রিয়াম্বল হচ্ছে একটা কি, এই কি মানে চাবি, কিসের চাবি, সংবিধানের চাবি। সংবিধান নামক যে একটা মণি রয়েছে, রত্নক্ষেত্র রয়েছে, সিন্ধুক রয়েছে, তার ভেতরে যে নানা রকম পুঁজি সম্পদ রয়েছে, যেটাকে মেনেই তোমার দেশ এগিয়ে চলেছে, আইনের সম্পদ, সেই সম্পদের মূল চাবিকাঠি হচ্ছে
তার মানে এই চাবি যদি যত্ন করে তুমি না পড়ো, না বোঝো, তাহলে গোটা সংবিধানটাই কিন্তু তুমি বুঝতে পারবে না। বিশেষ করে যারা সংবিধানকে চর্চা করনি, যাদের গ্র্যাজুয়েশন লেভেলে কিংবা এইচএস লেভেলে সংবিধানকে চর্চা করনি, তাদের জন্য যে স্যার বলো না, স্যার কঠিন কঠিন লাগে, বিষয়টা বুঝতে পারি না। প্রিয়াম্বল কাজটাকেই ভালো করে বুঝে নাও, যাতে তুমি বাকি সংবিধানটাকে খুব ভালো করে বুঝতে পারো। তোমরা যদি যখন তুমি স্বপ্ন দেখছোই, যে অ্যাসপায়ার করছোই, সিভিল সার্ভিস পেতে হবে, WBCS পেতে হবে, সুতরাং তার জন্য তোমার লাগবেই, বুঝতে তোমার দরকারি, পাশ করার জন্য তো অবশ্যই লাগবে, কারণ টাস্ক এটা। এছাড়াও কাজের ক্ষেত্রেও তোমার লাগবে। এছাড়াও তুমি যদি ইনকেস না হও একজন ভালো নাগরিক হওয়ার জন্য দেশে, সচেতন নাগরিক হওয়ার জন্য দেশের আইন জানতে হবে, নাহলে তুমি দেশে থাকবে কি করে? যদি তুমি অবচেতন হয়ে থাকো, তুমি যদি সজাগ হয়ে না থাকো, তোমাকে তোমার সহনাগরিকরা ঠকিয়ে দেবে। তোমার অধিকার, তোমার কাজকর্ম, তুমি কিভাবে লোকজনকে ডিল করবে, এই ভাবনা চিন্তাগুলোর উৎপত্তি হবে না। সুতরাং সমস্ত মার্পের সংবিধানে রয়েছে এবং সেই সংবিধানের মূল বিষয়বস্তুই এটাকে পড়তেই হবে। তো কথা না বাড়িয়ে চলে আসি যে প্রিয়াম্বলটা স্যার আসলো কি করে। প্রিয়াম্বলটা আসছে যার হাত ধরে, তিনি আর কেউই নন, তিনি হচ্ছেন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর হাত ধরে। জওহরলাল নেহরুর নাম তোমরা প্রত্যেকেই জানো। জওহরলাল নেহরু তিনি আমেরিকার সংবিধানে একটা জিনিস পর্যবেক্ষণ করলেন, যে আমেরিকার সংবিধানেও একটা বেসিক ভূমিকা রয়েছে, যেখান থেকে আমেরিকার সংবিধানটা কেমন, পৃথিবীর ইতিহাসে প্রথম সংবিধান, লিখিত সংবিধান আমেরিকাতে রয়েছে, এটা তোমরা জানো নিশ্চয়ই। তো সেই সংবিধানের মূল ভাবনা চিন্তাগুলো কিন্তু ওখানে উল্লেখ আছে, মানে যার ওপর ভিত্তি করেই সংবিধানটা রচিত হয়েছে। সুতরাং আমাদের দেশে যখন গণপরিষদ মারফত সংবিধান রচনার কাজ শুরু হচ্ছে, তখন জওহরলাল নেহরু বললেন যে সংবিধান যে আমরা লিখব, রচনা করব আইনসভাতে, গণপরিষদে, তাহলে কি কি বিষয়বস্তু, কি কি আদর্শের ওপর বেস করে আমরা সংবিধান রচনা করব। যাতে লিখতে গেলে তো একটা ভাবনা চিন্তা দরকার। যখন ডেসক্রিপটিভ পেপার তোমরা লেখো বাংলা ইংরেজির জন্য, তো তখন তো তোমার যদি বলা হয় এটা রচনা লেখো, তো প্রথমে তো তুমি পয়েন্ট ভাবো যে কোন প্যারাগ্রাফে পরে কোন কোন প্যারাগ্রাফ লিখবো, কার পরে কীভাবে সাজাবো, জট লাইন করো। তো সেই যে আউটলাইনটা তুমি করছো, সেই বেসিক কনসেপ্টটাকেই বলছেন উনি, যে কি কি অবজেক্ট বা কি কি উদ্দেশ্যের ওপর আমরা এটাকে দাঁড় করাবো। তাই জন্য একে বলা হলো অবজেক্টিভ রেজলিউশন। অবজেক্টিভ রেজলিউশন, রেজলিউশন মানে কি? যার উপর ভিত্তি করে আমরা আমাদের দায়িত্ব কর্তব্য পালন করব বা কাজটাকে সম্পন্ন করব। অবজেক্টিভ রেজলিউশন মানে উদ্দেশ্যগুলোকে প্রত্যায়িত করতে হবে, সংবিধানের মারফত করতে হবে, এবং সেটা তিনি উত্থান করছেন গণপরিষদে। ঠিক 13ই ডিসেম্বর তিনি করছেন 1946-এ। 22শে জানুয়ারি 1947-এ বাকি যারা গণপরিষদের লোকজন, তাদের মারফত সেটাকে বলা হচ্ছে যে ঠিক আছে, তাকে এবার সম্মতি দিয়ে করছে যে ঠিক আছে চলো অবজেক্টিভ রেজলিউশনটাকে লেখা হোক। এই যখন অবজেক্টিভ রেজলিউশন লেখা হচ্ছে, তখন ধীরে ধীরে সেই জিনিসটাকে মাথায় রেখে প্রিয়াম্বল, এই জায়গাটা কনসেপ্টটা ঘুরছে। তো অবজেক্টিভ রেজলিউশন যা তিনি তুলেছেন সেটাই আসলে প্রিয়াম্বল। অবজেক্টিভ রেজলিউশন যা, সেটাই প্রিয়াম্বল। তাহলে প্রিয়াম্বলের আগের নাম কি? অবজেক্টিভ রেজলিউশন। তাহলে প্রিয়াম্বল জিনিসটাতে কি বলা হচ্ছে, বা অবজেক্টিভ রেজলিউশনে কি বলা হচ্ছে, যে কনস্টিটিউশন যখন লেখা হবে তার বেসিক ইন্ট্রোডাকশনটা এখানে দেওয়া আছে, এবং সেখানে এই তার মানে কোত্থেকে নেওয়া হচ্ছে কনসেপ্টটা? আমেরিকা সংবিধান থেকে কনসেপ্টটা নেওয়া হচ্ছে। এবং এই পুরো সংবিধান এবং তৎকালীন সমস্ত রকমভাবে অবজেক্টিভ রেজলিউশন কিন্তু গ্রহণ করা হচ্ছিল 22শে জানুয়ারি, 22 জানুয়ারি কত সালে? 1947। এবং এটা মানে অ্যাডপ্ট করা হচ্ছিল, গ্রহণ করা হচ্ছিল, অ্যাডপ্টেড বাই গণপরিষদ, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। whereas জওহরলাল নেহরু প্রস্তাবটা দিচ্ছেন 13ই ডিসেম্বর 1946-এ। ওভারঅল এই যে মেন চাবিকাঠি উদ্দেশ্য, এর ওপর ভিত্তি করে যে পরবর্তীকালে গ্রহণ করা হলো, সেই সংবিধানটা শেষ পর্যন্ত গ্রহণ করা হলো কবে? অ্যাডপ্ট করা হলো 26শে নভেম্বর 1949 সালে। এই ডেটটা কোথা থেকে পাচ্ছি আমরা? তাকি দেখো, এইখানে মূল যে প্রিয়াম্বল, সেখানে তারিখটা উল্লেখ করা আছে যে ইন আওয়ার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, আমাদের গণপরিষদ দ্বারা
This 26th day of November 1949 do hereby adopt, enact and give to ourselves this constitution. এখানে ourself মানে কি? ourself মানে হচ্ছে the people of India, ভারতের নাগরিক। আমরা আমাদেরকে এটা গিফট এই তারিখে। এই যে তারিখটা কবে সংবিধান গৃহীত হচ্ছে পুরোটা 26শে নভেম্বর 1949 সাল। এই তারিখটা বহুবার পরীক্ষার সাথে তোমরা জানো। এবার কবে চালু হচ্ছে সংবিধান? তাহলে সংবিধান অফিসিয়ালি চালু হয়ে যাচ্ছে, কেম ইন টু ফোর্স 26শে জানুয়ারি 1950 সাল। এবং এই তারিখটাকেই আমরা কি বলি? প্রজাতান্ত্রিক দিবস বা রিপাবলিক ডে। আসলে এই দিনকেই ভারত কমপ্লিটলি সোভারেন হচ্ছে। তার কারণ তার আগে পর্যন্ত সংবিধান তৈরি চলছিল, এই তারিখ থেকে সংবিধান চালু হচ্ছে, দেশের নিজস্ব সংবিধান হচ্ছে। তার আগে পর্যন্ত সংবিধান বলতে কি ছিল? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। অর্থাৎ সেই সময় 1947 সালের 15ই আগস্ট যখন দেশ সকল স্বাধীন হচ্ছে বলি আমরা, সেই ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টের দ্বারা, তখন কিন্তু অ্যাকচুয়ালি ভারতবর্ষ ডমিনিয়ন স্ট্যাটাস পেয়েছিল, সম্পূর্ণরূপে সোভারেন হয়নি, সম্পূর্ণরূপে সার্বভৌম। আমরা কারোর দ্বারাই প্রচলিত হব না কোনো রকম ভাবে। এইটা আসলো, কনসেপ্টটা আসলো, সম্পূর্ণ সোভারেনিটি পেল এই দ্বারা, এই তারিখের দ্বারা। এবং সেই সময় আমরা রাষ্ট্রপতি পদটাকে তৈরি করা হলো, প্রেসিডেন্ট, ফার্স্ট সিটিজেন অফ ইন্ডিয়া। এই কনসেপ্টটা আসলো। তাদেরকে রক্ষা করার জন্য তার তরফ থেকেই একজন রিপ্রেজেন্টেটিভ থাকবেন, যিনি দেশের প্রথম প্রশাসক হবেন। ঠিক আছে? অর্থাৎ প্রিয়াম্বলটা আমরা পড়বো এই বিভিন্ন কারণের জন্য। এবার কতগুলো জায়গা আমরা প্রথমে বলেছিলাম কি, আমাদের সোর্স পড়তে হবে। সংবিধানটার সোর্স কি? প্রিয়াম্বলে তার উল্লেখ আছে বলেছিলাম। তাকেই দেখো, শুরুই হচ্ছে সোর্স দিয়ে, সোর্স অফ অথরিটি উইথ দ্য পিপল অফ ইন্ডিয়া। আমরা ভারতের যারা নাগরিক, আমরাই সংবিধান বানাচ্ছি, গণপরিষদ বানাচ্ছি, সুতরাং এবং আমরাই গ্রহণ করছি। সুতরাং আমরাই যখন গ্রহণ করছি, আমরাই যখন লিখছি, সুতরাং আমরাই হচ্ছে মূল অথরিটি। কারণ আমরাই দেশকে তৈরি করব। কি তৈরি করব? দেশকে কিরকম ভাবে তৈরি করব? দেখো, কনস্টিটিউয়েন্ট ইন্ডিয়া, দেশকে গঠন করব আমরা। কিরকম ভাবে গঠন করব? বাকি দেখো উল্লেখ রয়েছে। প্রথমে বানাবো সোভারেন, পরপর দেখো আসছে শব্দগুলো, সোভারেন, সার্বভৌম দেশ তৈরি করব। সোভারেনিটি মানে আলটিমেট ফ্রিডম, অর্থাৎ কোনো রকম ভাবে আলটিমেটলি ইন্ডিপেন্ডেন্স। অর্থাৎ বাইরের কোনো দেশ বলে দেবে না আমি কার সাথে কিরকম ভাবে হাসবো না রাগ করব, এ সমস্ত কিছু আমার সিদ্ধান্ত হবে। আবার আমার মানে বাইরের দেশের ক্ষেত্রে বা ইন্টারনাল কোনো ম্যাটারের ক্ষেত্রে বাইরের কোনো দেশের, বাইরের কোনো লোকজনের কোনো ভূমিকা থাকবে না। আমরা কমপ্লিটলি নিজের সিদ্ধান্ত নিজে নেব, ইন্টারনাল ম্যাটার অর এক্সটার্নাল ম্যাটার বোথ। একেই আমরা বলছি সোভারেনিটি। সোভারেনিটি বা সার্বভৌমত্ব বা কমপ্লিট ইন্ডিপেন্ডেন্সি, এই যে জিনিসটা, দেশটা তৈরি করবো আমরা প্রথমে এরকম ভাবে, নাম্বার ওয়ান। কারণ এতদিন ধরে ব্রিটিশরা যে রাজত্ব করে গেল, এরপরে কারোর আর জোর জুলুম আমরা শুনবো না। প্রথম পয়েন্ট, বানাবো দেশটাকে এরকম করে। দ্বিতীয়, সোশ্যালিস্ট বানাবো, সামাজিক সমাজতান্ত্রিক দেশ বানাবো। কেন? তার কারণ যখন 1947 দেশ ভাগ হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, ইন্ডিপেন্ডেন্স হচ্ছে, তখন দেশ কিন্তু অর্থনৈতিক দিক থেকে অনেক পিছিয়ে গেছে। বারবার করে ইংরেজেরা প্রচুর দিন ধরে অনেক মানে যে ইকোনমি ভেঙে চলে গেছে, বরং শোষণ করে নিয়ে ড্রেনেজ করে নিয়ে চলে গেছে, সেটা তোমার ইতিহাসে পড়ো। এবং যারা পিছিয়ে পড়া শ্রেণী, যারা নিচু শ্রেণীর মানুষজন, যারা চাষি ভূষো শ্রমিক শ্রেণীর লোকজন, তাদের ওপর এতটাই গরিবী, এতটাই পিছিয়ে পড়া দেশকে দাঁড়াতে গেলে, ঘুরে দাঁড়াতে গেলে তাদের সবাইকে ডেভেলপ করার দরকার আছে। অর্থাৎ পিছিয়ে পড়া লোকজনকে এগিয়ে নিয়ে আসতে হবে সমাজের মূল স্রোতে। তার জন্য সমাজতান্ত্রিক দেশ হওয়ার খুব দরকার। সেকুলার কান্ট্রি করতে হবে। কারণ কি, যদিও এই শব্দগুলো তখন ছিল না, আমি এগুলো পরে আসবো। সেকুলার বানাবো, কেন বানাবো? কারণ আমরা, ইংরেজরা হয়তো বলে গেছে যে হিন্দুস্তান পাকিস্তান আলাদা করে দাও, কারণ যেখানে হিন্দু সংখ্যা বেশি সেটা হিন্দুস্তান, আর যেখানে মুসলিম প্রধান দেশ সেটা হচ্ছে পাকিস্তান। কিন্তু ভারতবর্ষের লোকজন কখনোই কিন্তু বলেনি যে এ দেশে শুধুমাত্র হিন্দু লোকজনই থাকবে, অন্য কোনো ধর্মের লোকজন থাকবে। আমরা বলেছি সবাইকে নিয়ে থাকবে।
সুতরাং আমরা কোনো রকমভাবেই কিন্তু রাজনৈতিকভাবে এবং অ্যাডমিনিস্ট্রেটিভভাবে কখনোই বলিনি যে আমরা কোনো ধর্মের প্রতি বেশি করে ঘেঁষি। তাহলে আজ যদি কোনো নেতা মন্ত্রী একটু একটু করে উস্কে দেয়, তাতে সেই ফাঁদে পা আমরা দেব না। তার কারণ আমরা ধর্মনিরপেক্ষ, আমাদের দেশের যে মাটি তার কোনো ধর্ম নেই, আমরা সেকুলার, দেশটা সেকুলার। আমরা হয়তো আমাদের নিজস্ব বিশ্বাস, আমাদের যে আদর্শ সেটা পালন করতেই পারি, সে বিষয়ে আমরা স্বাধীন, কারণ স্বাধীন দেশের লোক আমরা। কিন্তু আমাদের দেশের বা দেশে যারা সরকারে থাকবে তাদের নিজস্ব কোনো ধর্ম থাকবে, কারণ দেশের মাটি সম্পূর্ণ সবার জন্য, নাগরিকের। সেকুলারিজম, এটা দেশটাকে এরকম বানাতে হবে। 2, ডেমোক্রেটিক, গণতান্ত্রিক দেশ। যদি সত্যিই দেশকে স্বাধীন করতে হয়, তাহলে দেশের নাগরিকরা যা সিদ্ধান্ত নেবে, কারণ তারাই যদি মূল পাওয়ার পেয়ে যায়, তাহলে নাগরিকরা যা বলবে এই রকমভাবে দেশ চলবে। ডেমোক্রেটিক কান্ট্রি করতে হবে, কোনো একজন মাতব্বরের কথাতে সবকিছু হবে না। রিপাবলিক করতে হবে, প্রজার কল্যাণের জন্য করতে হবে, যেন কেউ কোনো রকমভাবে, সে সংখ্যালঘু হোক কি সংখ্যাগুরু হোক, ধর্মদিক থেকে হোক, ভাষার দিক থেকে হোক, কি বলবো, যে কোনো আসপেক্টেই সে সংখ্যালঘু হোক না কেন, প্রত্যেক নাগরিক, প্রত্যেক প্রজার সে যেন তার বক্তব্যকে রাখতে পারে, তার জন্য কল্যাণ হয়, তার জন্য উন্নয়ন হয়, তবেই দেশে কি রিপাবলিক তো হয় তৈরি করতে হবে। তার মানে আমাদের দেশটা কেমন হবে, এই যে কনসেপ্টটা, দেশ কিভাবে বানাচ্ছি, এই যে আদর্শটা এখানে স্যার লেখা আছে পরিষ্কার হবে। তাহলে তোমাকে যদি বলা হয় আমাদের দেশের বৈশিষ্ট্যগুলো, নেচার কি রকম, যে তোমাদের প্রথমেই বললাম এই সংবিধানের এখানেই স্যার নেচার উল্লেখ করা আছে, নেচার অ্যান্ড ক্যারেক্টার অফ দ্য ইন্ডিয়ান স্টেট। তাহলে তুমি পরপর পরপর কি কি বলবে, দেখো এখান থেকে কোশ্চেন বেরিয়ে আসবে যে ভারতবর্ষ যে দেশটা, তার বৈশিষ্ট্য কি, তার নেচার কি, তখন তুমি এইগুলোই বলবে। সোভারেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক, এই 5টা হচ্ছে আমাদের দেশের নেচার, এটা ডিস্ট্রিক্ট। এরপর কি বলে দেওয়া আছে, টু সিকিউর টু অল ইটস সিটিজেন, আমাদের প্রত্যেক নাগরিকদের রক্ষা করার জন্য এই দেশটাকে এরকম বানাতে হবে। এবার দেশদের, আমাদের নাগরিকদের যে রক্ষা করব, সিটিজেন বলছে, দেখো এখানে একটু প্যাঁচ মারা হয়েছে। আসলে যারা বানিয়েছেন সংবিধান তারা তো প্রত্যেকেই লই আর আইনজ্ঞ, সুতরাং প্রতিটা ওয়ার্ডের মধ্যে মারপ্যাচ থাকবে। কেন বলছে যে প্রতিটা নাগরিকদের সুরক্ষা করতে হবে, বাইরের লোকজন তো যারা আসবে দেশে ঘুরতে কাজের জন্য, তাদেরকে তো রক্ষা করবই, কারণ তারাও এই দেশের মধ্যে আসছে, এটাই ভালো ইমেজ তৈরি হবে। তোমার পরিবারের দিকে কেউ ঘুরতে দেখে যদি খুব খারাপ ব্যবহার করো, তাহলে সে কোনোদিন তোমার সঙ্গে ধারণা খারাপ ভালো রাখবে? রাখবে না। আমাদের দেশে যারা আসছেন তাদেরকে তো রক্ষা করতে হবে, কিন্তু বিশেষত যারা এই দেশেরই নাগরিক তাদেরকে তো সিকিউরিটি দিতেই হবে, নাহলে তো তারা পালাই চলে যাবে। ওই হিন্দুস্তান পাকিস্তানের যে মূল যে ডিভাইড অ্যান্ড রুল কনসেপ্ট, তাহলে সেখানেই এমফাসাইজ করে দেওয়া হবে, তা করতে দেওয়া যাবে না। তাহলে আমাদের নাগরিককে রক্ষা করতে হবে। কি করে রক্ষা করব, তার জন্য বলেছে 3টে উপায়, 4টে উপায় আছে। কি কি? ন্যায় বিচার দিতে হবে, লিবার্টি দিতে হবে, ইকুয়ালিটি দিতে হবে, এই 3টে জিনিস দিতে হবে, তবেই সে মানে তোমার সিকিউরিটি পাবে, তাহলে সে অন্য দেশে পালিয়ে যাবে। এবার জাস্টিস, ন্যায় বিচার কোন কোন হতে দেব, যে সমাজে সেই নাগরিক থাকছেন সেই সামাজিক ক্ষেত্রে সে জাস্টিস পাবে, ন্যায় বিচার পাবে, সে অর্থনৈতিকভাবে ন্যায় বিচার পাবে, এবং সে পলিটিক্যালি রাজনৈতিকভাবেও ন্যায় বিচার পাবে। ঠিক। 2, লিবার্টি। কিসের লিবার্টি, কিসের উদারনীতি? অফ থট, তার ভাবনা চিন্তার জন্য তিনি স্বাধীনতা পাবেন, তার যে মত প্রকাশের স্বাধীনতা, এক্সপ্রেশন, তার জন্য স্বাধীনতা তিনি পাবেন, তার যে বিশ্বাস, বিলিফ, তার যে ফেইথ অ্যান্ড ওয়ার্শিপ, তার যে পূজা অর্চনা করার যে পদ্ধতি, প্রক্রিয়া, তার জন্য তিনি স্বাধীন, এই নাগরিকরা। ঠিক, মানে নাগরিকরা এই ক্ষেত্রে তার ভাবনা চিন্তাকে প্রকাশ করার, তার বিশ্বাস, তার ভক্তি শ্রদ্ধাকে প্রকাশ করার উপায় তিনি তার মতো করে পোষণ করতে পারবেন, তাকে লিবার্টি দিতে হবে। ইকুয়ালিটি লাগবে, সাম্যতা, সাম্য লাগবে, বৈষম্য লাগবে না। যখন সমস্ত দেশটাই ডেমোক্রেটিক হবে, সমস্ত নাগরিক যদি দেশের নাগরিক হয়, তাহলে গরিব লোক, বড় লোক, ফর্সা লোক, কালো লোক, পেটের লোক, লম্বা লোক, সুন্দর অসুন্দর সব কোনো কনসেপ্ট নেই, সবাই সুন্দর, কারণ সবাই এই দেশের নাগরিক। অর্থাৎ ইকুয়াল হতে হবে সবাইকে, স্ট্যাটাসের দিক, কারণ সবাই তখন একটাই পরিচয় পরিচিত হবে, দেশের নাগরিক।
এবং তার জন্য তার সবাইকে সমান অপরচুনিটি দিতে লাগবে। টক করে বলে দেবে কেউ কেউ হয়তো স্যার তাহলে আবার রিজার্ভেশন কেন আছে। এগুলো যখন ক্লাসে আসবো, এগুলো যখন আমরা ফান্ডামেন্টাল রাইটে পড়বো, তখন সেগুলোকে নিয়ে আলোচনা করা যাবে, এখনই নয়। তো মূল উদ্দেশ্যটা কি? সবার মধ্যে যেন সাম্যাবস্থা থাকে, অ্যান্ড টু প্রমোট অ্যামং দেম অল। এবার এই যে তিনটে আমরা দেব লোকজনকে, তার জন্য তাহলে এই আমাদের আমাদের তাহলে উদ্দেশ্যটা কি, আমাদের অবজেক্টিভস কি? তাহলে স্যার এইগুলো হচ্ছে আমাদের অবজেক্টিভস, আমাদের পারপাস তিনটে: জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি। তারপরে কি বলছে, এইগুলো দেব কেন? টু প্রমোট অ্যামং দেম অল। নাগরিকদের মধ্যে কিসের ভাবনা চিন্তা ছড়িয়ে দেওয়ার জন্য করব এগুলো? কিসের ভাবনা চিন্তা ছড়িয়ে দেবো? প্যাটার্নিটি, ভ্রাতৃত্ববোধ ছড়িয়ে দেবো। প্যাটার্নিটি অ্যাসিওরিং দ্য ডিগনিটি অফ দ্য ইন্ডিভিজুয়াল। প্রত্যেক নাগরিক একে অপরের প্রতি যেন তারা ভ্রাতৃত্ববোধের চেতনা বজায় রাখে। আজকে এই পক্ষ, কালকে ওই পক্ষ, সবাই আমরা এক দেশের নাগরিক। এই বোধ, ভ্রাতৃত্ববোধ, কেউ কাউকে যেন হানাহানি, হিংসা না করে। আসলে সবাই এই দেশমাতৃকার সন্তান, এই ফিলিং যেন থাকে। তাতে কি আসবে? তাতে একতা আসবে, ইউনিটি আসবে, ইন্টিগ্রিটি আসবে, সংহতি আসবে, হারমোনি আসবে নেশানের। জাতি, এই যে নেশান, দেশ এবং দেশের যে লোক, দেশের যে জাতির মধ্যে একতা আসবে। আমাদের দেশের যে বিভেদের মাঝে ঐক্য, বৈচিত্র্যের মাঝে ঐক্য, এই ঐক্যই দেশকে সমৃদ্ধ করে, পৃথিবীর বিভিন্ন দেশের থেকে আলাদা করে দেয় আমাদেরকে, এবং সেইটাকেই বাড়াতে হবে। এবং এমন দেশ যদি আমরা বানাতে পারি, সেই দেশের জন্যই আমরা এত লড়াই করেছি, তো দিন ধরে লড়াই করেছি ইংরেজদের বিরুদ্ধে। এবং শেষমেশ আমরা এমন ভাবে যে সংবিধান তৈরি করলাম, যে আদর্শ সংবিধান তৈরি করলাম, সেই সংবিধানকে শেষমেশ আমরাই বানিয়েছি, আমরাই আমাদেরকে গিফট করছি অমুক তারিখে। সুতরাং প্রতিটা শব্দে কার পরে কোনটা গেছে, কেন গেছে, কি কি উদ্দেশ্য ছিল, সেগুলো নিশ্চয়ই বুঝে গেছো যে এই এক্সপ্লেনেশনে। দেখো এইখান থেকে সমস্ত কোশ্চেন বার হয়ে আসে। তাহলে আমি যদি দ্রুত একবার করে রিক্যাপ করে চলে যাই, তাহলে কি বুঝবো? তাহলে আমরা প্রিঅ্যাম্বল থেকে কি জানতে পারলাম? সোর্স অফ অথরিটি জানলাম, যে পাওয়ারটা মূলত কারা কারাতে রয়েছে। আমরা ডেমোক্রেটিক, তাহলে আমরাই ভোট দিয়ে দিচ্ছি, সুতরাং উইথ দ্য পিপল অফ ইন্ডিয়া আমরা হচ্ছি সোর্স দেশের। ডিক্লিয়ার করছে কি, দেশটা কিরকম ডিক্লারেশনে আসছে, দেশটার নেচার কিরকমে আসছে। আমরা সোভারেন, সার্বভৌম দেশ, আমরা সোশ্যালিস্ট, আমরা সমাজতান্ত্রিক দেশ, আমরা সেকুলার ধর্মতান্ত্রিক দেশ, ধর্মনিরপেক্ষ দেশ, আমরা ডেমোক্রেটিক গণতান্ত্রিক দেশ, এবং আমরা রিপাবলিক প্রজাতান্ত্রিক দেশ। আমাদের দেশের মূল উদ্দেশ্য বা এইমস কি, সংবিধান তৈরি করার উদ্দেশ্যগুলো কি? আমরা জাস্টিস দেব, লিবার্টি দেব, ইকুয়ালিটি দেব, এবং সবাইকে দেব। এবং তার সঙ্গেও অ্যাড হয়ে যাচ্ছে ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি। ইনজিস্ট হয়ে গেল। তো প্রিঅ্যাম্বল থেকে আমরা এই জিনিসগুলোই পাই। তাহলে এইখানে যে যে ওয়ার্ডগুলো খুব ইম্পর্টেন্ট, কি কি কিওয়ার্ডস পেলাম? কিওয়ার্ডস পেলাম সোভারেন, অর্থাৎ সার্বভৌম। সার্বভৌম মানে কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স, ইন্ডিপেন্ডেন্ট অথরিটি। যে দেশের সরকার থাকবে সে সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট হবে, কমপ্লিট ইন্ডিপেন্ডেন্সি। এটার মধ্যে ইন্টারনাল ম্যাটার মানে আভ্যন্তরীণ বিষয় এবং এক্সটার্নাল ম্যাটার, দুই বিষয়তেই কিন্তু কমপ্লিটলি সোভারেন আমরা হব। বাইরের দেশের কোনো মাতব্বরে সহ্য করব না। আমাদের দেশে, আমাদের বাড়িতে আজকে ডিমের ঝোল রান্না করবো, মাছের ঝোল রান্না করবো, সেটা আমার বাড়ির সিদ্ধান্ত, অন্য কোনো বাড়ির লোক বলে দেবে না। আবার আমি বাজারে গিয়ে কোন জামা পরে যাব বা বাজারে গিয়ে কার সাথে কথা বলবো, সেটা আমার সিদ্ধান্ত হবে। তো ইন্টারনাল এক্সটার্নাল ব্যাপারে যেমন আমি স্বাধীন, আমার দেশও স্বাধীন, আমার দেশের সরকারও স্বাধীন। সোশ্যালিস্ট, সমাজতান্ত্রিক। সোশিও ইকোনমিক জাস্টিস দরকার তার জন্য। যারা পিছিয়ে পড়া লোকজন তাদেরকে এগিয়ে নিয়ে আসতে হবে। ঠিক এই কারণেই তুমি কি পাও? এই কারণেই তুমি পাও 5 ইয়ার্স প্ল্যানিং একটা কালে পেতে। তুমি এই কারণেই এখন পাও নীতি আয়োগের দ্বারা বিভিন্ন রকম গভর্নমেন্ট স্কিমস, সেটা কেন্দ্র রাজ্যের স্কিমসগুলো হয়ে যায় বিভিন্ন রকম কারণে, প্রকল্প পাও, প্রোগ্রামস পাও, ইনিশিয়েটিভ পাও। এই কারণেই তো পাও পিছিয়ে পড়া লোকজনের উন্নয়ন হয়, বিকাশ হয়। সেকুলার ধর্মনিরপেক্ষতা বা ধর্মনিরপেক্ষ। দেশমাতৃকার কোনো ধর্ম নেই,
সে সমস্ত নাগরিকের জন্য সমান। মা তার আবার মায়ের তো কোনো মা তো মায়ের জাত মাই, মায়ের জন্য বড় ছেলে, মেয়ের ছেলে, ছোট ছেলে এরকম আলাদা আলাদা হয় নাকি? মায়ের জন্য সমস্ত সন্তানই তার সন্তান। সুতরাং মা দেশমাতৃকা, আমাদের দেশ, আমাদের দেশের যে সরকার, তার কোনো ধর্ম নেই। দেশের মধ্যে মানুষজনের নিজস্ব বিশ্বাস রয়েছে, আদর্শ রয়েছে, তা সেই অনুযায়ী তারা ধর্ম পালন করতে পারে। ইকুয়াল রেসপেক্ট টু অল রিলিজিয়নস, ডেমোক্রেটিক, গণতান্ত্রিক। আমরা এমন সরকার বানাবো, আমরা সরকার বানিয়ে আমাদেরকে শাসন করব। বাইরের কোনো শক্তি, কোনো রাজা, কোনো রানী, কোনো বিউরোক্রেট, কোনো মাতব্বর শাসন করতে পারবে না। কারণ আমরাই আমাদেরকে ভোটের দ্বারা আমাদের একজনকে নিয়ে আসব। এবার যদি তুমি ভুল লোকজনকে চয়েস করে নাও সরকারে, তাহলে তুমি ভুল শাসিত হবে। ঠিক তো, যদি তোমার মনে হয় যে 5টা বছরের মধ্যে ভুল লোকজনকে আনা হয়ে গেছে, তাহলে পাল্টাতে হবে, কিছু করার নেই। নাগরিককে সচেতন হতে হবে, টোপ দিলে চলবে না। রিপাবলিক, প্রজাতান্ত্রিক, যেটা আগেই বললাম। কারণ ইলেকশনের মাধ্যমেই, ভোটের মাধ্যমেই এই রাষ্ট্রের যে মাথা, তাকে আমরা ঠিক করব, অর্থাৎ রাষ্ট্রপতিকে ঠিক করব। প্রজাতান্ত্রিক, তো এইগুলো হচ্ছে কিওয়ার্ডস, যেটা আমরা প্রিয়াম্বল থেকেই পেলাম। বৈশিষ্ট্যগুলো, অবজেক্টিভস আমরা আগেই পেয়ে গেছি, বলে দিয়েছিলাম। জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি, ফ্রেটার্নিটি, পরিষ্কার করে সেগুলোকে বুঝিয়ে দিয়েছিলাম। জাস্টিস, সামাজিক ন্যায় বিচার পেতে হবে, অর্থনৈতিক ন্যায় বিচার পেতে হবে, পলিটিক্যাল ন্যায় বিচার পেতে হবে। নাহলে তুমি কোথায় চলে যাবে? তুমি চলে যাবে পার্টিকুলারলি জুডিশিয়ারির কাছে। কারণ তুমি যাবে কেন? কারণ তোমার অধিকার আছে এগুলোর ওপর। দেখবে ঠিক এই কারণেই এই বিষয়গুলো তুমি পাও ফান্ডামেন্টাল রাইটের মধ্যে, এই জিনিসগুলো। আবার দেশ তোমাকে এই জিনিসগুলো দেবে, রাখবে। আরই ব্যবস্থা তোমার তো ডিপিএসপির মধ্যেও কোথাও না কোথাও উল্লেখ আছে। সবই দেখো কানেক্টিং। জুডিশিয়ারি সিস্টেম আমাদের কানেক্টিং, সংবিধানের সব কিছুতে উল্লেখ আছে। ইউনিয়ন, এক্সিকিউটিভ, সবই তো কানেক্টিং রয়েছে। লিবার্টি, তোমার থট, এক্সপ্রেশন, বিলিফ, ফেইথ, ওয়ার্শিপ, তুমি সমস্ত কিছু স্বাধীনতা পাচ্ছ। ফান্ডামেন্টাল রাইটে তুমি কি পেয়ে থাকো? ধর্মের স্বাধীনতার অধিকার, আর্টিকেল পার্টিকুলার তুমি 25 থেকে 28 মধ্যে পেয়ে থাকো। তার মানে এইগুলো তার মূল বিষয়বস্তু, থটটা। ইকুয়ালিটি তুমি পেয়ে থাকো সেই ফান্ডামেন্টাল রাইটের মধ্যেই, আর্টিকেল 14 থেকে 18 মধ্যে পেয়ে থাকো। দেখো সেইগুলোই কিন্তু এখানে রয়েছে। অপরচুনিটি অ্যান্ড স্ট্যাটাস, সভাতৃত্ব বোধ, ফ্যাটার্নিটি তুমি পেয়ে থাকো। কোথার মধ্যে পাও তুমি? এটা ফান্ডামেন্টাল ডিউটিসের মধ্যে পেয়ে থাকো, তাই না? অর্থাৎ ইউনিটি, ইন্টিগ্রিটি অ্যান্ড ডিগনিটি, অবজেক্টিভ সেগুলোই। তাহলে সংবিধানের অন্যান্য চ্যাপ্টারে, অন্যান্য পার্টে, অন্যান্য অংশে যে জিনিসগুলো পাই, তারই মূল জিনিস এখানে রয়েছে। এগুলো আমাদের আলাদা পরবর্তীকালে পড়তে হবে। সুতরাং সিগনিফিকেন্স কি? প্রিয়াম্বলটা কেন পড়বো? কারণ আমাদের দেশের যে সংবিধান, সেই সংবিধানের মূল যে দর্শন, তার গাইডলাইনই লেখা আছে এখানে। আমাদের সংবিধান আমাদের দেশটার যে মূল কশেরুকা, বেসিক স্ট্রাকচার, বেসিক ডক্ট্রিন, তা পাল্টানো যাবে না। আমরা কেশবানন্দ ভারতী কেসের নাম পড়ি, কোনোরকমভাবে পাল্টানো যাবে না। তাকে প্রত্যায়িত করে। এবং সংবিধান এবং অন্যান্য যে আইন, যা আইনসভা থেকে পাশ হয়ে আসছে, সেইগুলোকে ব্যাখ্যা করার জন্য বা ভালো করে অনুধাবন করার জন্য, ইন্টারপ্রেট করার জন্য এই পার্টিকুলার প্রিয়াম্বল মনে করিয়ে দেয় আমাদের কিন্তু দেখো বেসিক আদর্শ এইগুলো। সুতরাং এই আইনটা বা এই সংবিধানের অন্যান্য ধারাগুলো, সেগুলো কোনো রকম ভায়োলেট করছে না তো, এইগুলোকে মনে করাতে সাহায্য করে এই প্রিয়াম্বল। এবার প্রথমেই 2-3টে ওয়ার্ড ছিল না ভারতের এই সংবিধানের প্রিয়াম্বলে। সোশ্যালিস্ট ওয়ার্ডটা ছিল না, সেকুলার ওয়ার্ডটা ছিল না, ইন্টিগ্রিটি ওয়ার্ডটা ছিল না। ভারতবর্ষের সংবিধানের প্রিয়াম্বলে এই ওয়ার্ডটাকে 42তম অ্যামেন্ডমেন্ট 1976 দ্বারা অ্যামেন্ড করে ইনক্লুড করতে হয়েছে। এটা আগে ছিল না, পরে অ্যাড করা হয়েছে। দিস আর দ্য অ্যাডেড ওয়ার্ডস। সোশ্যালিস্ট, সেকুলার, ইন্টিগ্রিটি ওয়ার্ডগুলোকে অ্যাড করতে হয়েছে। তখন শুরুর দিকে তো ছিল না, তখন এই ভাবধারাগুলো ছিল, উল্লেখ ছিল না। পরবর্তীকালে এগুলোকে স্পেসিফিক উল্লেখ করতে হয়, অ্যাড করতে হয়। তার মানে এখান থেকে একটা জিনিস পরিষ্কার বোঝা গেল যে সংবিধান যেমন সংশোধন করা যায়, তার মানে প্রিয়াম্বলও সংশোধন করা গেছে। তাহলে প্রিয়াম্বল অবশ্যই অ্যামেন্ডেবল বলতে পারি আমরা, অ্যামেন্ড করার যোগ্য।
যদি যোগ্য নাই হয় তাহলে তো অ্যামেন্ডমেন্ট করা যেত না। আর যদি সংবিধানকে অ্যামেন্ড করা যায় এবং প্রিএম্বলকেও অ্যামেন্ড করা যায়, তাহলে অবশ্যই প্রিএম্বল ইজ দ্য পার্ট অফ দ্য কনস্টিটিউশন। প্রিএম্বল সংবিধানেরই একটা পার্ট, এই বিষয়ে কোনো সমস্যা হবে না। পার্টিকুলারলি সুপ্রিম কোর্ট এই রায় দিয়ে দেয় 1976-এ ওই কেশবানন্দ ভারতী কেসে। এই যুক্তি পরিষ্কার যুক্তি, কোনো রকম এদিক ওদিক নেই, ঠিক। এবার এখান থেকেই বেশ কিছু প্রশ্ন আসে বিভিন্ন রকম সময়তে, যেমন নেচার দেয়, অবজেক্টিভস দেয়, সোর্স দেয়, নানা রকম এমসিকিউ আসে। এমনভাবে তোমার প্রশ্ন করতে পারে, প্রথম প্রশ্ন যে প্রিএম্বল ইজ আ পার্ট অফ দ্য কনস্টিটিউশন, তুমি তখন কি বলবে? ইয়েস। এক্সপ্লেনেশন তুমি আগেই পেয়ে গেছো, দেখিয়ে দিয়েছি। তারপর প্রশ্ন কি আসতে পারে? হুইচ ওয়ার্ডস ওয়ার অ্যাডেড বাই 42nd অ্যামেন্ডমেন্ট, কোন কোন শব্দ অ্যাড করা হয়েছে সেটাও তুমি আগের থেকে পেয়ে গেছো। আরও কি কোশ্চেন আসতে পারে? ইজ প্রিএম্বল এনফোর্সিয়েবল ইন দ্য কোর্ট অফ ল, কোর্টের কাছে কি প্রিএম্বলকে তোলা যায়? তখন তুমি বলবে যে স্যার এটা অ্যামেন্ডেবল ঠিকই, কিন্তু কোনো রকমভাবে এনফোর্সিয়েবল নয়, অর্থাৎ এটা হচ্ছে নন এনফোর্সিয়েবল, অর্থাৎ এটা হচ্ছে নন জাস্টিসিয়েবল, বিচারযোগ্য নয়। আদর্শ তো এটা তো ভাবনা, দর্শন, একে প্রশ্নে তুলবো কি করে? এ তো আমাদের আদর্শের বিষয়, সত্যি কথা বলা উচিত, এটা আদর্শ। এবার যদি কেউ সত্যতা না বলে সেটাকে নিয়ে সমস্যা হতে পারে, সত্যতা বলা উচিত একে নিয়ে প্রশ্ন তুলতে যেতে পারে কি যে না স্যার আপনি বলে দিন সত্যতা বলা উচিত নয়, এই ভাবনাটাই ভুল। এটা তো ভাবনা ভুল নয়, এটা তো বেসিক আদর্শ। সুতরাং এটা নন জাস্টিসিয়েবল, নন এনফোর্সিয়েবল ভাবনা, দর্শন প্রশ্ন তোলা যেতে পারে না। কিন্তু ভাবনা দর্শনের মধ্যে যদি কোনো ফাঁক পথ থাকে তাহলে সেখানে অ্যাড অন বা বাদ দেওয়া যেতে পারে, এটা হচ্ছে তাই জন্য এটা অ্যামেন্ডেবল। ক্লিয়ার? অর্থাৎ ইন জিস্ট আমরা এই গল্পে কি পেলাম? আমরা প্রিএম্বল থেকে পেলাম যে এই প্রিএম্বল কনসেপ্টটা বা অবজেক্টিভ রেজলিউশন, এই কনসেপ্টটা আমেরিকা সংবিধান থেকে আমরা প্রথম থেকে এটা বড় করেছি, পরবর্তীতে ডেভেলপ করা হয়েছে। শেষমেশ এই সংবিধানটা, ভারতবর্ষের সংবিধানটা যে গৃহীত করছি সেটা 26শে নভেম্বর 1945 সালে, এবং শেষমেশ এই সংবিধান আমরা চালু করছি, এনফোর্স করছি 26শে জানুয়ারি 1950 সাল। এছাড়াও বেশ কিছু ইম্পর্টেন্ট কিওয়ার্ডস পাচ্ছি, সোভারেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক, প্রিএম্বলের মধ্যে সেটা পাচ্ছি কনসেপ্ট, দেশটা কেমন, অবজেক্টিভস পাচ্ছি জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্রেটার্নিটি, এবং এইটাকে অ্যামেন্ডমেন্ট করা যায়। অবশ্যই একবার মাত্র অ্যামেন্ডমেন্ট হয়েছে এখনো পর্যন্ত, 42তম অ্যামেন্ডমেন্ট 1976-এর দ্বারা। তো ওভারঅল আমরা ইন জিস্ট হোয়াট ইজ প্রিএম্বল, প্রিএম্বল কেন পড়বো, প্রিএম্বল দিয়ে মাথায় দেয় না গায়ে দেয়, সমস্ত কিছু আজকের ক্লাসে নিলাম, ঠিক। তো প্রতিদিন কিন্তু প্র্যাকটিস চলছে কোশ্চেন অ্যান্সার, তো সেগুলো প্র্যাকটিস করো। টেলিগ্রাম গ্রুপে যারা জয়েন করোনি তা জয়েন করে যাও, ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে সেখানকার লিঙ্ক। প্রতিদিন ক্লাস করো, প্লেলিস্ট ফলো রাখো, প্রতিটা সাবজেক্টের কিন্তু পড়াশোনা হচ্ছে। স্বপ্ন যদি তুমি দেখো WBCS বা সিভিল সার্ভিস, তোমাকে সেরকমভাবেই কিন্তু সেই অ্যাঙ্গেল থেকেই পড়তে হবে। প্রত্যেককে বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।